পুরো শপিং মল ঘুরে ঘুরে ক্লান্ত মেহেরিস দুহাত ভর্তি ব্যাগে ঠাসা বাদ যায়নি আশপিয়ারও হাতও। তারপরও মেয়েটা থামার কোনো নাম গন্ধ নেই, সামনে যা পাচ্ছে তাই নিয়ে নিচ্ছে। যদিও তার একাই জন্য নয়, বরং সাথে মেহেরিসের জন্য নিচ্ছে। মেহেরিস কত বারণ করেছে, তবে আশপিয়া শুনলে তো। রাবেয়া বেগম চলে গেছে প্রায় ঘণ্টাখানেক আগেই। কোনো একটা দরকারে বেরিয়ে গেছেন তিনি স্বামীর সঙ্গেই। যাওয়ার আগে ড্রাইভারকে বলে গেছেন আশপিয়া আর মেহেরিসকে নিয়ে যেন সোজা বাড়িতে চলে যায়। একে একে ঘুরে ঘুরে সমস্ত জিনিসপত্র কেনাকাটা শেষে শপিং মলে নিচে নামে আশপিয়া। তাদের দেখা মাত্র ড্রাইভার তরজলদি এসে হাত থেকে ব্যাগগুলো নিয়ে গাড়ির ব্যাক ইয়ার্ডে রেখে দেয়। গাড়িতে উঠে ক্লান্ত শরীর ছেড়ে দেয় মেহেরিসের, গা এলিয়ে দেয় গাড়ির ছিটে। মুখ থেকে মাস্কটা খুলে আশপিয়াকে আদেশ করে, এসির পাওয়ারটা আরেকটু কমিয়ে দে প্লিজ, ভীষণ টায়ার্ড লাগছে। আশপিয়া আর চোখে তাকায় মেহেরিসের দিকে, তপ্ত স্বরে বলে, ওয়ার্ল্ডের বেস্ট ফ্যাশনেবল শপিং সেন্টারে এসে তোর এই অবস্থা। বাংলাদেশে কিভাবে ছিলি তুই? আমি শপিং করিনি কখনো, বাবা এনে দিতেন যা লাগতো, বাকিটা আম্মু ম্যানেজ করে দিতেন। আহারে আমার আদরের দুলালি, এই ফার্মের মুরগির মতো শরীর নিয়ে কীভাবে যে আমার ভাইকে সামলাবি আল্লাহ জানে। কথাটি কর্ণকীয় হতে বিস্মিত চোখে তাকালো মেহেরিস আশপিয়ার দিকে। আশপিয়া কথাটা মস্তিষ্ক ঘাটতে মনে পড়ল তখনের পূর্বের বলা সেই কথাগুলো। লজ্জায় নুয়ে পড়ল মেয়েটা, গাল দুটো লাল হয়ে উঠল। আশপিয়ার দৃষ্টি এড়ালো না তা। মেহেরিসকে এভাবে লজ্জা পেতে দেখে উৎসাহ নিয়ে ফের বলে উঠল, কি ব্যাপার, ভাইয়ের কথা বলতেই তুই এমন লজ্জা প্রতি গাছের মতো লাল নীল হয়ে গেলি কেন? ব্যাপার কি রে? শেষমেশ তোর ওই আদ্রাস ফাদ্রাসকে রেখে আমার ভাইয়ের ওপর পিছলে পড়িসনি তো? চুপ থাক অসভ্য মাইয়া, লজ্জায় কি দেখলি তুই? এ আমার চোখে ফাঁকি দেওয়া এত ইজি নয় বেবি, বলদ ভাবিস নাকি আমাকে? দেখিনি মনে করেছিস? কি দেখেছিস তুই? কি আবার? যা দেখার তাই দেখেছি, দুজন একসাথে যে ট্রাল। বাকি কথাটুকু শেষ করার আগে আশপিয়া মুখ চেপে ধরে মেহেরিস চোখ রাঙায়, ইশারার সামনে বসে থাকা ড্রাইভারকে দেখায়। আশপিয়া ঠোঁট টিপে হাসে, নিজেকে ছাড়িয়ে নেয় সযত্নে, হুজুরি চোখে পরখ করে নেয় মেহেরিসকে। আর একবার ফোড়ন কেটে বলে, বুঝলে চান্দু, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তুমি যা ভাবছিস মোটো তেমনটা নয় আশপিয়া, আমি তোকেই ডাকছিলাম, হঠাৎ করে উনি কোথা থেকে এসে ঢুকে পড়ল কে জানে। হয়েছে বুঝি সব বুঝি, আর এত এক্সপ্লেন করার কি আছে? আফটার অল স্বামী তো তোর, এসব তো কমন তাই না? মেহেরিস আর কথা বাড়ালো না, আর না আশপিয়ার কথা কোনো প্রত্যুত্তর করতে মন চাইল কেন জানি না। আশপিয়ার মুখ থেকে বেরিয়ে আসা শব্দগুলি শুনতে ভালোই লাগলো তার কাছে। একটা বিধ্বস্ত রুম জুড়ে অনবরত পায়চারি করে চলছে লিসা। ভিতরে জেগে উঠে অস্থিরতা, দগ্ধ মন। ক্ষোভ আর অপমানে মিশলে জর্জরিত হয়ে নিজের রুমটাকে লণ্ডভণ্ড করেছে কিয়ৎক্ষণ আগে। নিজের জেদের আগুনে পুড়েছে প্রিয় জিনিসগুলো। আদর করে সাজানো দেয়ালে থাকা, যত্ন করে তুলে রাখা পূর্বের প্রতিটি ছবি বাদ যায়নি তার সেই রাগ থেকে। তবুও মন যেন কিছুতেই শান্ত হচ্ছে না তার। বারবার চোখের সামনে ভেসে উঠল ট্রায়াল রুম থেকে বেরিয়ে আসা পূর্বের সেই দৃশ্য। মেহেরিসকে সে এতদিন চিনত পূর্বের কাজিন হিসেব, তবে আজ যে সব হিসেব উলটপালট হয়ে গেছে। একটি ছেলের চোখে ভাষা একজন মেয়ের প্রতি কেমন হয় তা ভালোই বোঝে লিসা। আগেই পূর্বের চোখে মেহেরিসকে নিয়ে কিছুটা মোহ, কিছুটা টান সে লক্ষ্য করেছিল, কিন্তু পাত্তা দেয়নি। কিন্তু আজ সাব্বিরের মুখ থেকে যখন শুনেছে মেহেরিস শুধু পূর্বের কাজিন নয়, বরং ওর বিয়ে করা বউ, কথাটা যেন বজ্রঘাতের মতো নেমে আসে তার মাথার উপরে। মুহূর্তেই সমস্ত অহংকার, সমস্ত ভালোবাসা আর স্বপ্ন গুঁড়িয়ে মাটিতে মিশে যায়। নিজের সমস্ত আবেগকে ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে ফেলা এক অসহনীয় চেষ্টা যেন তার এই তাণ্ডব। 5টা বছর ধরে যে ছেলেটাকে পিছনে নিঃস্ব করে দিয়েছিল নিজেকে, যাকে নিয়ে স্বপ্ন দেখেছিল প্রতিটি রাত, সে কিনা একজন বিবাহিত পুরুষ। লিসা কিছুতেই মানতে পারে না এই সত্য। রুমের সব কিছু তছনছ করে দিয়েও যেন অস্থির মনে শান্তি খুঁজে পায় না তার। ভিতরে সে অবচেতন কষ্টটা আরও গাঢ় হয়ে বুকের ভিতর চেপে বসে। সে জানে না কার উপর রাগ বেশি, নিজের ওপর, পূর্বের ওপর, নাকি সে মেহেরিস নামক মেয়েটার উপর।
রুম জুড়ে অস্থিরতা আর নিস্তব্ধতার মাঝে হঠাৎই বেডে রাখা ফোনটা বেজে ওঠে একটা মেসেজ টোন। চমকে ওঠে লিসা, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর বুক ফুলিয়ে গভীর এক শ্বাস ছাড়ে, ধীরে ধীরে এগিয়ে যায় ফোনের দিকে। হোয়াটসঅ্যাপে আসা নতুন মেসেজে ক্লিক করতেই স্ক্রিন জুড়ে ভেসে ওঠে মেহেরিসের একটা হাস্যোজ্জ্বল ছবি, সাথে সাথে চোখের কোণে তীব্র আগুন জ্বলে ওঠে লিসার। দাঁত কিরমির করে রাগ চেপে রাখার চেষ্টা চালায়, কিছুক্ষণ চুপ থেকে পরপর কয়েকটা শব্দ টাইপ করে পাঠিয়ে দেয় অপর প্রান্তে। পাঠানোর পরপরই ফিরতে মেসেজ আসে, চোখ বুলে নেয় সদ্য প্রেরণকৃত মেসেজে। পরক্ষণে ঠোঁটে ফুটে ওঠে এক রহস্যময় বাঁকা হাসি। কিছু একটা পরিকল্পনা মাথায় এঁটে নিয়ে ফোনটা পুনরায় ছুঁড়ে ফেলে বেডে। ধাতব জিনিসটা থপ করে পড়ে যায় বালিশের ওপরে। তীক্ষ্ণ চোখে ফিসফিসে নিজের উদ্দেশ্যে বিড়বিড়ায়, হি ইজ মাইন, অনলি মাইন। আমাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে আমি সহ্য করব না, কখনোই না। দীর্ঘ 1 ঘন্টা ধরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজাতে ব্যস্ত আশফিয়া। মেহেরিস এক পাশে বসে, মুখে স্পষ্ট বিরক্তির ছাপ নিয়ে কয়েকবার ঘড়িতে চোখ বুলিয়ে নেয়। হালকা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে বোঝায় যে মেয়ে হাসপাতালে যাওয়ার সময় মেকআপ করতে ভুলে না, সে যদি পার্টিতে যায় তাহলে তো আর কথাই নেই। আশফিয়া মাঝে মাঝে আয়নার ফাঁক দিয়ে আর চোখে তাকায় মেহেরিসের দিকে। অফ হোয়াইট গাউন পরা মেহেরিসের মাথা পরিপাটি করে বাঁধা হিজাব, যেটার ওপর গোলগাল চেহারা সঙ্গে বেশ মানিয়েছে, কিন্তু মুখে সেই চিরচেনা বিরক্ত ছাপ স্পষ্ট। আশফিয়া বুঝে তার কারণ। ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে ঠোঁটে ডার্ক মেট লিপস্টিক বুলাতে বুলাতে বলে উঠে, অন্তত এই লিপস্টিকটা দে না, ড্রেসের সাথে একদম পারফেক্ট মানাবে তোকে। মেহেরিস চোখ গরম করে তাকায়, স্বরে ঝাঁজ মিশিয়ে বলে, দরকার নেই বোন, তোরটা তুই দে, আমি এমনিতেই ঠিক আছি, তাড়াতাড়ি কর। খালামণি 2বার ডেকে গেছে ইতিমধ্যে, আর একটু, এই তো হয়ে গেছে। মেহেরিস আর কিছু বলে না, মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকায়। কেন জানি না তার মনটা দোটানায় ভুগছে। যাওয়ার ইচ্ছে না থাকলেও যেতে হবে তাকে। লস অ্যাঞ্জেলেসে অভিজাত এক কমিউনিটি সেন্টার অর্গানাইজ করা হয়েছে একটা বিশাল বড় পার্টি। দেশের নামকরা ব্যক্তিত্বদের ভিড়ে সবচেয়ে আলোচিত একজন হলো আলফান্ডেড হুইস্কার। তারই নামকরা ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে গ্ল্যামারাস আয়োজন। ইনভাইটেড হয়েছে প্রায় শতাধিক মানুষ। পরিবার পরিজনদের নিয়ে উপভোগ করতে এসেছে অনেকেই। ওয়াহিদ মির্জার সাথে তার সম্পর্ক বেশ বন্ধুসুলভ। একই গাড়িতে করে এসেছে ওয়াহিদ সাহেব। মেহেরিস আশফিয়ার নিজ স্ত্রীকে নিয়ে গাড়ি থামতেই আগে নামে রাবেয়া বেগম, তারপর আশফিয়া, শেষে মেহেরিস। চারপাশে আলোক ঝলকানি। সেন্টারের সামনে অংশটা যেন একটা রঙিন ফ্যান্টাসিস ল্যান্ড। সোনালি আলোয় ধুয়ে গেছে রাস্তার প্রতিটি কোণ। দূর থেকে দেখা যাচ্ছে হলুদ সাদা রঙের সাজসজ্জা, প্রবেশদ্বারের সামনে রঙিন ফুলের তোরণ, আলো আবছা পরিবেশ, অতিথিদের পদচারণায় জায়গাটা যেন ধীরে ধীরে প্রাণ পাচ্ছে। গাউন আর স্যুটের মেলবন্ধনে ঝলমল করে উঠছে পুরো আয়োজন। আশফিয়া আর মেহেরিস দুজনই একবার চোখ মিলিয়ে দেখে নেয় চারপাশটা। মেহেরিস কিছুটা থমকে গেল। আশফিয়া নিজেকে স্বাভাবিক করে নেয় কথাকথিত নিয়মে। সেন্টারের ভিতরে ঢুকতেই চোখ পড়ে বিশাল ঝাড়বাতি, যেটা আলো সারা হলটাকে রূপকথা রাজপ্রসাদ ন্যায় বানিয়ে দিয়েছে। নরম সোনালি আলো, ফুলের সুবাস আর আরামদায়ক সুর। মেহেরিস একটু হতবাক গলায় বলে, এটা কি রিয়েল লাইফ না সিনেমার কোনো প্রিমিয়ামের? আশফিয়া ফিসফিস করে, যে আয়োজন করেছে সে আলফান্ডেড হুইস্কার। নাম শুনেছিস তো? আয়োজনও সেই লেভেলের হবে। বাম পাশে রয়েছে বিশাল জায়গা জুড়ে খাবারের ব্যবস্থা। ইউরোপিয়ান, মধ্যপ্রাচ্য, দেশি বিদেশি কত কি সুগন্ধে ভরে উঠেছে পুরো জায়গাটা। কাচের বোল আর স্টিলের ডেকোরেটিভ ট্রেতে সাজানো এক একটা ডিশ যেন দেখতে পর্যন্ত অপূর্ব। ডান পাশে রাখা হয়েছে ড্রিঙ্কস কাউন্টার। এক একটা বারের কাচের বোতলে আলো লেগে রঙিন ঢেউয়ের মতো ঝলকাচ্ছে। সার্ভ করা হচ্ছে সফট ড্রিঙ্কস, মকটেলস থেকে শুরু করে প্রিমিয়াম ওয়াইন পর্যন্ত। এক কোণে করা হয়েছে নাচ গানের বিশেষ আয়োজন। ছোট্ট একটা মঞ্চ, রঙিন স্পটলাইট ঘুরে বেড়াচ্ছে পুরো জায়গা জুড়ে। কিছুক্ষণের মধ্যে মিউজিক শুরু হবে হয়তো। ইতিমধ্যে কয়েকজন অতিথি হৃদমে হালকা দুলছে সেখানটায়।
আসবে আর মেহেরিস চারপাশটা অবাক হয়ে দেখতে ব্যস্ত, চোখে মুখে কৌতূহল আর মুগ্ধতা মিশে এক অন্যরকম আলো জ্বলছে দুজনের চোখে। তবে ঠিক তখনই হঠাৎ সবার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক চৌকস পুরুষের দিকে চোখ পড়তে আসপিয়া হৃদয় স্পন্দ চমকায়, থেমে যায় তার। চোখ দুটো বড় হয়ে যায় বিস্ময়। মেহেরিস পাশে দাঁড়িয়ে কথা বলতে থাকলো, একটা কথাও তার কান অবধি পৌঁছেছে কিনা সন্দেহ। কালো স্যুট, গাঢ় রঙের টাই, পরিপাটি গোঁফদাড়িতে হালকা স্মার্টনেস। লোকটা যেন বরাবরই তার দুর্বলতা। সেই চেহারা, সেই দাঁড়ানোর ভঙ্গি, সেই গলার গাম্ভীর্য, সব কিছু মিলেই যেন মানুষটা তার হৃদয় নিঃশব্দ অংশ জুড়ে বিচরণ। সে দাঁড়িয়ে আছে মাত্র কয়েক হাত দূরে। তন্ময়ের পাশে দাঁড়িয়ে সাব্বির। দুজনে অতিথিদের সঙ্গে হালকা কথাবার্তা ব্যস্ত, মাঝে মধ্যে হাসতে মাথা নেড়ে। আসবে ঠোঁট শুকিয়ে যায়, পা যেন জমে যায় জায়গায়। এই মুহূর্তে পৃথিবীর সব আলো তার শব্দ নিঃশব্দে কেবল তন্ময় ঘিরে আবির্ভূত হচ্ছে বলে মনে হয় তার। আসপিয়া, শুনছিস? আসপিয়া থতমত খেয়ায় তটস্থ সোজা হয়ে দাঁড়ায়, চট করে সেখান থেকে মুখ ঘুরিয়ে নেয় যেন কিছুই হয়নি। হ্যাঁ হ্যাঁ বল, শুনছি তো। তবে আসপিয়া এভাবে হঠাৎ থেমে যাওয়া মেহেরিসের চোখ এড়ায় না। আসপিয়ার দৃষ্টি অনুসরণ করে তাকায় সামনের দিকে, আর সেখানে তন্ময়কে দেখে কপালে ভাঁজ পড়ে মেহেরিসের। কালো শার্ট শুটে তন্ময় সত্যি অসাধারণ লাগছে। সাব্বির তার পাশে দাঁড়িয়ে হালকা কথাবার্তা চলছে দুজনের মধ্যে। মেহেরিস ঠোঁট টিপে এক ফোঁটা দুষ্ট হাসি হাসে। আসপিয়ার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলে, ও তাহলে এই ব্যাপার। এই কথা বলে মৃদু একটা চিমটি কাটে আসপিয়ার বাহুতে। আসপিয়া এক ঝাটকায় চমকে ওঠে, যেন কোনো গভীর স্বপ্ন থেকে জেগে উঠেছে। চোখ বড় করে তাকা আসপিয়ার দিকে, ঠোঁট কাঁপে কিন্তু শব্দ বেরোয় না। তুই কি পাগল? আসপিয়া ফিসফিস করে। মেয়েটার গাল দুটো লাল হয়ে উঠছে ইতিমধ্যে। লাশ, অপ্রস্তুত, সব মিলে টইটুম্বুর, মুখে রা নেই। মেহেরিস আবার ফিসফিস করে, তোর এই রিয়াকশন দেখে মনে হচ্ছে এই কনফারেন্স আসা আসল কারণটা তাহলে তন্ময় ভাই ছিল, তাই না? আসপিয়া কিছু না বলে মুখ ফিরিয়ে নেয়। মানে? আরে আমি কিভাবে জানবো তন্ময় ভাই এখানে আসবেন? হড়বড় করে বলে উঠে আসপিয়া। গলার স্বর যেন একটু বেশি চড়া হয়ে যায়, মুখে চাপা তীব্র অস্বস্তি, চোখ এড়িয়ে যাচ্ছে এদিক ওদিক। মেহেরিস ভুরু কুচকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ঠোঁটের কোণে এক চিলতে দুষ্ট হাসি ঝুলিয়ে বলে, ভাই না জেনে যদি এমন সাজিস তাহলে জানলে তো মনে হয় আয়নার সামনে থেকে উঠবি না আজ। আসপিয়ার চোখ বড় বড় হয়ে যায়, গালটা আরও একটু লাল হয়ে ওঠে। কিছু বলতে গিয়েও থেমে যায় সে। শেষমেশ বিরক্ত সুরে ফিসফিস করে, বাজে বকিস না তো, আয় ওদিকটায় যাই। মেহেরিস আসফিয়াকে গভীর চোখে একবার পরখ করে। মেয়েটা ভিতরকার তীব্র অস্বস্তি টের পেতে ঠোঁট টিপে হাসে। আসফিয়ার চোখ রাঙায়, তবে ভিতরে ভিতরে প্রচণ্ড নার্ভাস হয়ে পরে আসফিয়া। চেহারায় সেটা বোঝা উপায় না থাকলেও মেহেরিসে ঠিক আন্দাজ করে নেয়। আসফিয়া তখনও কিছুটা বিরূপ অবস্থায় দাঁড়িয়ে। তন্ময় উপস্থিতি যেন সমস্ত আয়োজনকে ম্লান করে দিয়েছে তার চোখ। হঠাৎ পাশ থেকে মেহেরিস এসে ফিসফিস করে বলে ওঠে, তোর জন্য একটা স্পেশাল মিশনে যাচ্ছি রে, একটু অপেক্ষা কর, 5 মিনিট ফিরছি। আসপিয়া ভুরু কুচকে তাকায়, কোথায় যাচ্ছিস শ্যুট করে? আরে কোথাও না, এখানেই বলে মেহেরিস সোজা তন্ময় আর সাব্বিরের দিকে এগিয়ে গেল। মেহেরিসকে এখানে দেখে তন্ময় আর সাব্বির চোখের কোণে ভাবান্ত দেখা গেল বলে মনে হলো না, বরং স্বাভাবিকভাবে নিল বিষয়টা, যেন তারা আগে থেকে জানতো মেহেরিসদের উপস্থিত সম্পর্কে। মেহেরিস গিয়ে সোজা দাঁড়ালো তাদের নিকট। মেহেরিসকে এভাবে সরাসরি তন্ময়দের সামনে গিয়ে দাঁড়াতে দেখে ভরকালো আসপিয়া। মেয়েটা যে নিশ্চয় এখন কোনো অঘটন ঘটাবে আন্দাজ পেতেই সেখান থেকে কেটে পড়ে নিল। আচমকা আসপিয়াকে ইশারায় ডেকে বসে মেহেরিস। মেহেরিসের ইশারায় সাব্বির আর তন্ময় দুজনে তাকায় সেদিকে। মুখে জোরপূর্বক হাসি টেনে আসপিয়া না চাইতেও এসে দাঁড়ায় তাদের সামনে। এদিকে আসপিয়াকে এভাবে দেখে খানিক সময়ের জন্য হয়তো নিঃশ্বাস আটকে আসছে চায় কালো স্যুট বুট পরিহিত তন্ময়ের। গলার টাইটা খানিকটা নড়েচড়ে ঠিক করে ফুস করে এক শ্বাস টেনে নেয়। তরজলদি নিজেকে স্বাভাবিক করে নিয়ে দাঁড়ায় পকেটে দুহাত গুজে। সাব্বির আর চোখে বন্ধুর এহেন অবস্থা দেখে ঠোঁট টিপে হাসে। কাছে এসে দাঁড়িয়ে কানে কাছে ফিসফিসে বলে, ভাই দেখি পুরো জেন্টলম্যান হয়ে আছিস। বি কুল ব্রো, বন্ধুর বোনের সামনে এতটা জেন্টাল হওয়া কি দরকার?
আফটার অল বন্ধুর বোন আর নিজের বোন তো একই। বাকিটা শেষ করতে পারল না সাব্বির। তন্ময়ের চোখ রাঙানো দেখে থেমে গেল মাঝপথে। ঠোঁট টিপে হেসে মেহেরিসের উদ্দেশ্যে বলল, ভাবি আসেন ওই পাশে যাই, আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি পুরো জায়গাটা। বলে তন্ময়ের দিকে তাকিয়ে একটু রহস্যময় হাসি দিয়ে চোখ টিপল সাব্বির। তন্ময় থতমত খায়, পরপর দূরত চোখে ফিরে নেয় সেখান থেকে। মেহেরিস আসফিয়ার দিকে তাকিয়ে পরপর সাব্বিরের সাথে চলে যায় সেখান থেকে। তবে যেতে যেতে আসফিয়া উদ্দেশ্য করে বলে, বেস্ট অফ লাক। তন্ময় আর আসফিয়া দুজনে দাঁড়িয়ে একা, কারো মুখে কোনো কথা নেই। কিছুটা অস্বস্তি ভুগছে দুজনে। এভাবে চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। চারপাশে আলো, গানের মৃদু সুর, মানুষের হাসি, সব কিছুর মাঝেই যেন এই নিঃশব্দতা দুজনের ভিতরে এক নতুন আলোড়ন সৃষ্টি করল। কাঠখোট্টা টাইপের কঠোর ব্যক্তিত্বের লোকটি যেন আজ নিরুপায় অসহায় তার শখের নারীর সামনে। অন্যদিকে সাব্বির আর মেহেরিস এসে দাঁড়িয়েছে ওদের থেকে অনেকটা দূরে। দুজনের মাঝে টুকটাক কথা বলা এক পর্যায়ে হঠাৎ সাব্বিরের ফোন আসলে এক কোণায় চলে যায় সাব্বির। কথা বলতে মেহেরিস একা দাঁড়িয়ে রয় ওখানটায়। ঠিক তখনই একটা ওয়েটার এসে দাঁড়ায় মেহেরিসের সম্মুখে। হাসি মুখে ট্রে বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করে, কিছু ড্রিঙ্কস ট্রাই করবেন ম্যাম? মেহেরিস একটু দ্বিধা করে, হার্ড ড্রিঙ্কস খায় না সে, তাই ছেলেটিকে না সূচক বাক্য বলে মুখে মৃদু হাসি ফুটে উত্তর দেয়, নো থ্যাঙ্কস। একটা ট্রাই করতে পারেন ম্যাম, ইটস জাস্ট এ নর্মাল সফট ড্রিঙ্কস উইথআউট অ্যালকোহল। মেহেরিস প্রচণ্ড দ্বিধায় পড়ে যায়। এক পর্যায়ে মুখে নরম হাসি ফুটিয়ে বলে, ওকে দেন, গিভ মি দ্য সফট ওয়ান। মাথা নুয়ে গ্লাসে গিয়ে দেয় ওয়েটার। ছেলেটি একটা কমলা রঙের তরলে কাঁচের গ্লাস এগিয়ে দিতে মেহেরিস চুমুক দেয়। তাতে ঠান্ডা, হালকা মিষ্টি আর এক অদ্ভুত স্বাদে মিশেল। গলা দিয়ে নামতে যেন প্রশান্তি ছড়িয়ে পড়ে শরীরে। গলগল করে গিলে ফেলে পুরোটা গ্লাস। প্রথমে একটু অদ্ভুত লাগলো, পরবর্তীতে মুখে টেস্ট ফিল হতেই পরপর ওখানে থাকা আরও এক গ্লাস হাতে নিয়ে খেয়ে ফেলে এক টানে। এভাবে একটা দুটো পরপর তিনটা গ্লাস এক টানে শেষ করে মেহেরিস। দূর থেকে লাল রঙের গাউন দাঁড়িয়ে থাকা লিসার চোখ সরু করে তাকিয়েছিল এদিকটায়। ঠোঁটে এক টুকরো শয়তানির হাসি লেগেছিল তখন থেকে। শিল্লি গাল, এবার দেখি কতক্ষণ হুঁশ থাকে তোমার। হঠাৎ সাব্বিরের নজরে এলো মেহেরিসের টলমল বেগতিক অবস্থা। দুলছে মেয়েটা ক্ষণে ক্ষণে, ঠোঁটে অকারণে হাসি, চোখে এক ধরনের লালসার ঘোর। তন্মধ্যে সাব্বিরের চোখ যায় মেহেরিসের হাতে থাকা আধা ভরা গ্লাসটা। মুহূর্তে সাব্বিরের চোখ ছানা বড়া হয়ে ওঠে। এই মেয়ে ড্রিঙ্ক খাচ্ছে? নিজের অজান্তে ফিস ফিস করে বলে ওঠে। স্তপায় মেহেরিসের দিকে এগিয়ে আসে সাব্বির। এক ঝলকে আশপাশ দেখে নেয়, আর চারপাশে কাউকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে এসে দাঁড়ায় মেহেরিসের সম্মুখে। সাব্বিরকে দেখতে পাওয়া মাত্রই মেহেরিস চঞ্চলভাবে তাকায় সাব্বিরের দিকে। চোখ কুকড়ে বলে, এই যে সাব্বির ভাই, আপনি এখানে কখন এলেন? আর আপনার সাথে ওই শয়তান বদমাইশ লোকটা কই, আসে নাই এখানে? সাব্বির মাথা নিচু করে দীর্ঘ শ্বাস ফেলে। তার এখানে মেহেরিসকে একা রেখে যাওয়া যে ভুল ছিল, কিন্তু মেয়েটা এমন করা ড্রিঙ্কস দিলটাকে ভেবে কপালে দুটো সরু ভাঁজ পড়ল সাব্বিরের। তার বন্ধু যদি জানতে পারে সে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তখন কি করবে? কি জবাব দেবে সে তার বন্ধুর কাছে? মেহেরিস তখনও খিলখিল করে হাসছে। সাব্বিরকে মৃদু ধাক্কা মেরে বলে ওঠে, সাব্বির ভাই, আপনার হাতে স্পেশাল রান্না করা খাবারগুলো আমার বাড়িতে পাঠিয়ে দিয়েন তো। জানেন কাকে খাওয়াবো? আপনার ওই শয়তান বন্ধু ওরপে পূর্ব ভাইকে। বেটা আস্ত এক বজ্জাত। সাব্বিরের কপালে চটচটে ঘামের রেখা। এই কোনো ঝামেলায় ফেসে গেছে সে? না, সে ফাঁসেনি, তার বন্ধু তো ফাঁসিয়ে দিয়েছে তাকে। তন্ময়ের সঙ্গে পাঠানোর মূল কারণ তো হলো মেহেরিসকে চোখে চোখে রাখা, কারণ এখানে আজ রিজভিরাও আসবে। সেই খবর পাওয়া মাত্রই তো সাব্বিরকে পূর্ব পাঠিয়েছে তন্ময়ের সঙ্গে। আচ্ছা সাব্বির ভাই, আপনি এখানে বসেন, আমি না বরফে হাত ধুয়ে আসি। না না, আপনি এখানে দাঁড়ান ভাবি, আমি এক্ষুনি আসছি। বলেই সাব্বির দ্রুত পাশে স্টলে এগিয়ে যায় একটা লেমন জুস নেওয়ার উদ্দেশ্যে। আর ঠিক তখনই সেই মুহূর্তে প্রবেশ করে রিজভি। পাশে দাঁড়িয়ে থাকা লিসার সঙ্গে চোখাচোখি হতে লিসা এক চোখ টিপে দেয় রিজভিকে।
চোখে মুখে রহস্য হাসি দুজনের। রিজভি দৃষ্টি পড়ে মেহেরিসের ওপরে। দেওয়ালে হেলে দাঁড়িয়ে থাকা কিছুটা মাতাল ভঙ্গিতে হাসতে থাকা মেয়েটাকে দেখে রিজভি চোখ চকচকিয়ে ওঠে। লিসা ধীর পায়ে এগিয়ে এসে ফিসফিস করে রিজভির কানে বলে, তোমার তো অ্যাডভেঞ্চার ভালো লাগে, রাইট? দ্য গার্ল ইজ ইউর টুনাইট এখন একদম তোমার টাইপ কন্ডিশনে আছে, সামলাতে পারবে তো? রিজভি ঠোঁটে বাঁকা হাসি এঁকে বলে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট লিসা ডার্লিং। গুড বয়। মেহেরিস তখনও অবচেতন অবস্থায় দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে, চোখ দুটো আবছা হয়ে আসছে, ঠোঁটের এক চিলতে অজানা হাসি। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় লিসা, মুখে এক ধরনের কৃত্রিম কোমলতা নিয়ে বলে ওঠে, মেহেরিস, এই ভিড়ের মধ্যে খুব গরম লাগছে না? চলো না বাইরে একটু হেঁটে আসি, টাটকা হাওয়া খেলে ভালো লাগবে তোমার। মেহেরিস চোখ মেলে তাকায় ঝাপসা দৃষ্টিতে লিসাকে। চিনতে পারে না ঠিক মতো, কিন্তু তার কণ্ঠের প্রশান্তি সুর যেন এক ধরনের আশ্বাস হয়ে পৌঁছায় মেহেরিসের বেহুশ মনে। হেলতে দুলতে হেঁটে যায় লিসার সঙ্গে। লিসা মেহেরিসের কাঁধে ধরে সামলে নিয়ে হেঁটে যায় বাইরে দিকে। লিসা মাথা ঝাঁকায়, ধীরে ধীরে ওর হাত ধরে নিয়ে যায় অনুষ্ঠানস্থলে। ভিড় এড়িয়ে বের হয়ে গাড়ির দিকে। গাড়ির পাশে দাঁড়িয়ে থাকে রিজভি, দরজা খুলে অপেক্ষা করছে ওদের জন্য। ওদিকে সাব্বির ফিরে কাঙ্ক্ষিত জায়গায় মেহেরিসকে না দেখতে পেয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে। আশেপাশে খুঁজে খুঁজে না পেয়ে গিয়ে দাঁড়ায় তন্ময়ের সামনে। সাব্বিরকে একা দেখে আসবে বলে ওঠে, সাব্বির ভাই, মেহেরিস কোথায়? সাব্বির হতবিলম্ব চারদিকে তাকিয়ে দেখে মেয়েটা আর কোনো হদিশ নেই। বুকের মধ্যে কেমন একটা আতঙ্ক শীতল স্রোত বয়ে যায় তার। কপালে চিকচিক করছে চটচটে ঘাম। তন্ময় কিছুটা আন্দাজ করে নিয়ে সাব্বিরকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? গন্ডগোল হয়ে গেছে বলে আসবে। ও তন্ময়কে খুলে বলে সব। শোনার সাথে সাথে আসবে এক প্রকার পাগলের মতো ছুটে ছুটে পুরো জায়গায় খুঁজে বেড়ায়। বাথরুম, লাউঞ্জ, কর্নার সিট সব চেক করে শেষে কোথাও হদিশ না পেয়ে বুকের ভিতর আশঙ্কা বাসা বেঁধে তার। শেষমেশ তিনজন মিলে নিচে নেমে আসতে চোখ পড়ে একটা কালো রঙের গাড়ির পিছনে সিটে বসানো মেহেরিসকে। রিজভি দরজা বন্ধ করে বসে পড়তে অপর পাশে লিসার সামনে সিটে। ও শিট, সাব্বির ভাই, ওরা মেহেরিসকে কোথায় নিয়ে যাচ্ছে? সাব্বির আসফিয়ার কথা উত্তর দিল না, বরং ব্যস্ত হাতে পকেট থেকে ফোন বের করে গাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে কল দেয় কাউকে। বুক ধরফর করে তার। ভাই, মেহেরিসকে নিয়ে যাচ্ছে। সাথে সাথে ওপাশ থেকে ভেসে এলো হিসি এসে বলা কিছু কথা। আই শিওর সাব্বির ওর গায়ে যদি একটা আঁচও লাগে তাহলে ওদের আগে তোকে আমি জীবিত আগুনে পুড়িয়ে মারবো। আই উইল বার্ন দ্য ওয়ার্ল্ড সাব্বির অ্যান্ড অ্যাম অন দ্য ওয়ে।